স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, হ্যালো, শুনছি এখন। জি স্যার, ইয়েস এখন স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, আমরা কি রিডক্স আজকে শুরু করব, তাই তো? স্যার আমার কিছু চল। প্রশ্ন ছিল লাস্ট হ্যাঁ, ক্লাস বলো থেকে। বলো। হ্যালো, শুনছি, বলো। ইয়েস স্যার, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে এখানে একটা লাইন ছিল যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ইকুয়াল 1/kW, মানে Kn ইকুয়াল 1/kW। এটা আসলে কি? এই প্যারাগ্রাফে যেগুলো লেখা আছে বুঝতে পারিনি যে আচ্ছা, হ্যাঁ, এখন স্ট্রং অ্যাসিড। আমার প্রশ্ন হচ্ছে, তুমি অ্যাজ এ কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, পড়ালেখা শেষ প্রায়, ইকুইলিব্রিয়ামে পড়ে আসছো। তাহলে আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করতে চাই যে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেসের রিঅ্যাকশনের মধ্যে ইকুইলিব্রিয়াম কোথা থেকে আসবে? তোমার সেন্স দিয়ে অ্যাপ্লাই করো আগে, যে ইজ ইট possible to get equilibrium during the reaction between strong acid and strong base if we use the term strong acid and strong base? নো স্যার, এটা তো No. ইউনিভার্সাল। Okay, so then discard the issue. So যারা ইলজিক্যালি কোনো কিছু বলছে যেটা আমার লজিকের সাথে মিলছে না, যেটা সায়েন্সের সাথে মিলছে না, সেটা নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। যে if we think about ammonium hydroxide and HCl, then we can talk about that. But HCl and sodium hydroxide, how will you establish equilibrium? Tell me and explain using the concept of equilibrium and chemistry. So before thinking an issue, you need to consider what is your general idea about that issue. Is it suitable for that? If it's satisfied, then you can think about it. Otherwise, do not think about unnecessary issue like this. যে বোগাস ইস্যু কতগুলো লিখে যদি রেখে দেয় আর আমরা সায়েন্স নিয়ে সেখানে জাম্পিং করলে তো লাভ নেই। সো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে তারা কি বলছে, তাহলে তাদেরকে এক্সপ্লেন করতে বলো। ঠিক আছে, লেখা ছিল রিঅ্যাকশনের রাইট মোস্ট এন্ডে ইকুইলিব্রিয়াম পাওয়া যায় এমন কিছু। এটা তাকেই জিজ্ঞেস করো, যে রাইটার আছে তাকে জিজ্ঞেস করো। আমার নলেজ বলছে না কিছু এখানে। কারণ আমি বলবো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিয়ে যদি রিঅ্যাকশন রাইট মোস্ট আর লেফট মোস্ট আর মিডল মোস্ট বলে, তাহলে আমার নলেজ থেকে সেটা কভার করছে না। কারণ আমার নলেজ যতটুকু আছে, if we take hydrochloric acid and sodium hydroxide, it is impossible to establish equilibrium there. Hydrochloric acid 100% ionizes in water, sodium hydroxide 100% ionizes. So is it possible to get any equilibrium process there? An equilibrium process explains that it must have reversible process. It must be partial dissociated system. So I am impossible to explain this issue. স্যার জি স্যার, তাহলে স্যার উইক অ্যাসিড আর স্ট্রং বেসের ক্ষেত্রে ওখানে যে মানে অ্যাসিডের ডিসোসিয়েশনের যে কনস্ট্যান্টটা উইক অ্যাসিডের, ওটা হচ্ছে Ka একটা দেওয়া হচ্ছে 1.18 × 10⁻⁵, আর ওয়াটারের মানে H3O+ OH- = H2O। এখানে রিঅ্যাকশনটা লিখে এটার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেওয়া হচ্ছে 1/kW = 1 × 10⁻14। তারপরে নেট রিঅ্যাকশন দুইটা একসাথে লিখে তারপর ওইখানে Kn ইকুয়াল লিখেছে হচ্ছে Ka × 1/kW = 1.18 × 10⁵। এই পার্টটা বুঝতে পারিনি কিভাবে লিখব। হ্যাঁ, ইন দ্যাট কেস আমরা বলবো তুমি যা বলতে চাচ্ছ সেটাকে ছবি তুলে পাঠাতে হবে মেইলে। তাহলে আমরা মেইল থেকে স্ক্রিন শেয়ার দিব, স্ক্রিন শেয়ার দিয়ে তারপরে সেটা ডিসকাশন করবো। এন্ড অফ কোর্স দিস শুড বি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস or at the very beginning of the class, but not during the class, because this is not the part of our actual discussion. ওকে, কারণ এই ইস্যুগুলো ডিসকাস করতে গেলে আমাকে দেখা যাচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিতে যেতে হবে। কারণ এই কথাগুলো একবারে আসে না, এই কথাগুলোর অনেক স্টোরি রয়ে গেছে, এবং যে স্টোরিগুলো আমাদের এখন পর্যন্ত আলোচনা করা হয়নি, ভবিষ্যতে করা হবে না। অর্থাৎ সেই জায়গায় যেতে গেলে আমাকে দেখা যাচ্ছে যে আরো 1-2টা ক্লাসের আলোচনা করতে হবে, যেটা আসলে আমরা মনে করি এই ক্লাসে সবার প্রয়োজন নেই। তাহলে সেটা দেখতে হবে যে আমাদের কোন ইস্যু, যদি আমরা দেখি যে না দিস উইল হেল্প অর বেনিফিট our student, then we'll discuss in the class. Otherwise
it will be solved during considering your personal issue. ঠিক আছে? Sir, thank you. হ্যাঁ, আরেকজন কি বলছিলেন জানো? স্যার আমার একটু টাইপ 4 মিক্সড অ্যাসিড বেস টাইট্রেশনের একটু টাইপ 4 এর ম্যাথে প্রবলেম। Type 4 mixed acid base titration. Okay, what's the problem? জি স্যার এটা হুম। আগে এটার আগেরটাই। Example 1, জি হ্যাঁ? স্যার 85 ml যেটা ছিল এটা নেক্সট স্লাইড। এটা হ্যাঁ 85 এটার H2 প্রবলেমটা হ্যাঁ হ্যাঁ 6 ml কিভাবে হয়েছে স্যার? সরি H2SO4 টা 6 ml কিভাবে হয়েছে? এটা তো আচ্ছা 3 ml হওয়ার কথা না? আচ্ছা আচ্ছা H2SO4 এর হিসাবটা সেটা হলো যে এটাকে যদি আমরা HCl এ কনভার্ট করি তাহলে এটা আসছে 4 ml 1 m HCl। এটাকে যদি আমরা কনভার্ট করি 3 ml 1 m সালফিউরিক অ্যাসিড equivalent to 6 ml 1 m HCl, considering the ratio 1:2, and this is 2.5 ml, and in total 4 plus 6 plus 2.5, 12.5. জি ঠিক স্যার আছে? থ্যাংক ইউ স্যার। Okay, স্যার yes. স্যার যে এসিটিপি আর এসটিপি বেসড ক্যালকুলেশনের যে টাইপ 5 টা একটু দিতে পারবেন? STP আর SCTP তার মানে তো হচ্ছে যে এটা লেকচার 1 হ্যাঁ হ্যাঁ ভলিউম বেসড ক্যালকুলেশন ইয়েস স্যার। volume based calculation type number 5. হ্যাঁ হ্যাঁ স্যার এখানে লাস্টের দিকে যে লাইমস্টোন এই 100/90 ওই জায়গাটা বুঝি নাই। হ্যাঁ কারণ আমরা বের করেছি এই প্রসেসে পিওর ক্যালসিয়াম কার্বনেট required is 349.78, but our target is you need to calculate the amount of limestone which is 90% pure. That means you need 349 gram pure calcium carbonate, and since your sample is 90% pure, that's why to get 90 gram you need to take 100 gram, and therefore to get this amount what amount is needed. বুঝতে পারছি কি? ওকে স্যার। যে আমরা এখানে কিন্তু লাইমস্টোন কতটুকু নিব সেটা জানতে চাচ্ছি। What amount of limestone should be taken, and that limestone is 90% pure. So limestone is calcium carbonate, but this is not 100% calcium carbonate. The calculation shows that you need 349 gram calcium carbonate, and to get 90 gram pure you need to take 100 gram limestone, and therefore 349 এর জন্য কত গ্রাম? ওকে, তাহলে আমরা রিডক্সে চলে যেতে পারি। যে স্কুলে মেবি তোমরা রিডক্স পড়ে আসছো, অক্সিডেশন এন্ড রিডাকশন প্রসেস। সো অক্সিডেশন প্রসেসের ডেফিনেশনটা কি মনে আছে কারো? What is oxidation process? So donuts, like Oxidation. the donut. Oxidation process is the process where electron will be loosened by any chemicals, or the process where removal of electron takes place. This is modern concept, but according to classical concepts, any system having addition of oxygen will be considered as oxidation, or any system where electronegative element is added, or any system where hydrogen is removed, or any system where electropositive element will be removed will be considered as oxidation process. For example, if we see this reaction, carbon plus oxygen is carbon dioxide. So according to this concept, it can be oxidation.
If we see the reaction hydrogen and chlorine, HCl, hydrogen and chlorine is electronegative element. Considering that issue, we can say it is oxidation. Removal of hydrogen, so H2S and chlorine to give sulfur and HCl. In this reaction, hydrogen is removed, so it can be considered as oxidation. Removal of electropositive elements, so mercurous chloride and chlorine to give mercury chloride. We can see mercury 2, mercury 1, so removal of positive, and the system where charge increases is also considered as oxidation. Stannous is converted into stannic. তাহলে এরকম ভাবে আমরা ক্লাসিক্যাল কনসেপ্টটা অ্যাপ্লাই করেও অক্সিডেশন প্রসেসটাকে আমরা বুঝতে পারি। তাহলে দেখো তো কোনো কোশ্চেন আছে কি অক্সিডেশন নিয়ে? তাহলে এটার মতো করে আমরা রিডাকশন সম্পর্কেও জানতে পারি, জাস্ট অপোজিট সিনারিও। So reduction is the process where hydrogen will be added to any system. It is reduction process, and electropositive element will be added. This is reduction system, and oxygen will be removed. This is reduction process, and electronegative will be removed. This is reduction process. And charge decreases. Okay, তাহলে কোনো কোশ্চেন ছিল? ক্লাসিক্যাল কনসেপ্ট বলতে ক্লাসিক্যাল এখানে মানে কি আসলে? মানে হচ্ছে যে আমরা বলছি যে এখানে হচ্ছে oldest concept. Okay, যে old method or the concept which was placed before IUPAC generation. জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অক্সিডেশন এবং রিডাকশনের মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আলটিমেটলি ইন টার্মস অফ অক্সিজেন, ইন টার্মস অফ হাইড্রোজেন, ইন টার্মস অফ ইলেকট্রন এন্ড ইন টার্মস অফ অক্সিডেশন নাম্বার আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। তাহলে চেক করে দেখো তো কোনো কোশ্চেন। কারো কোনো প্রশ্ন আছে এটাই? নো স্যার। ওকে, তাহলে oxidation and reduction we know that takes place simultaneously. One of the part of the reaction will maintain oxidation process where electron will be given, another part will gain electron. That's why you can say that this is reduction part, and the part where oxidation takes place is considered as oxidation half equation and reduction half equation. And we know that number of electron change in a chemical reaction should be same. That's why we can say that oxidation and reduction takes place simultaneously. তাহলে হাফ ইকুয়েশন মেকানিজম গুলো আমরা আরো দেখতে পারি, এটা এবং এটা যতটা ইলেকট্রন লুজ করবে ততটা গেইন করবে, আমরা এখানে এক্সপ্লেইন করতে পারি। সো অক্সিডেশন, হ্যাঁ, তাহলে এখানে একটু চেক করে দেখো তো লেফট রাইটে দুইটা এক্সাম্পল আমরা দেখিয়েছি, বুঝতে পারি কিনা। কোশ্চেন আছে? হাফ রিঅ্যাকশন বলতে যে রিডাকশনটা একটা রিঅ্যাকশনের হাফ পার্ট, অক্সিডেশন হাফ পার্ট, সেই জন্য হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে অক্সিডেশন রিডাকশনের সাথে সাথে আরেকটা ওয়ার্ডের আমাদের খুব লিঙ্কেজ আছে, সেটা হচ্ছে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। Oxidant are substance or oxidizing agent are substance that oxidizes others and itself get reduced. This is classical concept, but modern concept, oxidants are substance that gains electron. Reductant are substance that loses electron.
and reductant will reduce others and itself get oxidized. So there are a few examples of oxidants here, and we can see there are a few examples of reductant here. And from the list, you can check that there are few compound or ion who can act as oxidant and reductant depending on the reaction system. But some compounds are permanently oxidant or reductant, like potassium permanganate, potassium dichromate, halogen, oxygen. So these are permanently oxidant. Stannic, ferric, these are permanent. But sulfur dioxide, peroxide, stannous, ferrous, you can check that they are also in this list. That means they can act as reductant also. And that's why we can say that some ion or compound can show dual nature. And dual nature can be explained. Question? না স্যার ওই যে তুলে নিই স্যার ওগুলো ওকে, ঠিক আছে। H2C2O4 কিভাবে ইলেকট্রন ডোনেট করে বা কয়টা করে বা অ্যাকসেপ্ট করে? পড়বো আমরা, সামনের দিকে ডিসকাশনে আসবে এটা। অক্সালিক অ্যাসিড। স্যার অক্সিডাইজিং কি তাহলে ইলেকট্রন গেইন করার প্রসেস, মানে রিডক্স রিঅ্যাকশনটা? কোনটা? অক্সিডাইজিং। অক্সিডাইজিং এজেন্ট, এটাকে আমরা বলি অক্সিডেন্ট, আর রিডিউসিং এজেন্ট হচ্ছে রিডাক্টেন্ট। আর অক্সিডাইজিং এজেন্টটা হচ্ছে যে ইলেকট্রন গেইন করবে, রিডিউসিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন লুজ করবে। স্যার অক্সিডাইজ হওয়াটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি? অক্সিডাইজড হওয়াটা হচ্ছে যে ইলেকট্রন গেইন করবে। ওকে স্যার। ওকে, তাহলে আমরা অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি ইস্যুটা আমরা বলেছি। এখানে একটু রিঅ্যাকশন গুলো চেক করে দেখো তো, রিডক্স হাফ রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন প্রসেস গুলো বুঝি কিনা। স্যার লাস্ট স্লাইডটা কিসের ছিল? এটা সাইমালটেনিয়াসলি the number of electron loses। বুঝেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই স্লাইডের চারটা রিঅ্যাকশন একটু চেক করো তো। আমরা যখন বলি তখন কি আমরা এভাবে বলি যে Cl2 is oxidized, chlorine atom is oxidized, বা কোনটা? ক্লোরিন। স্যার Cl2 টা রিডিউসড হচ্ছে না স্যার? ওকে, সো Cl2 আমরা যদি দেখি যে Cl2 is gaining electron, that means it is oxidizing agent. So oxidizing agent oxidizes others and itself get reduced. With respect to chlorine, it is reduced. This is reductant. It reduces others and itself get oxidized. Okay. জি স্যার, মানে স্যার আমরা লেখার সময় কি Cl2 is reduced নাকি ক্লোরিন রিডিউসড হয়, কি একটা অ্যাটম নাকি? আলটিমেটলি তো আমরা জানি যে এটা ডাল্টনস অ্যাটমিক থিওরিতে তো বলা হয়েছে যে you can take molecule, you can take giant molecule, you can take polymer, you can take any material, but whenever they will take part in a chemical reaction, they will participate in the form of atom. কারণ ক্লোরিন মলিকিউল তো হচ্ছে যে সে পার্টিসিপেট করবে না, তাহলে রিঅ্যাকশন করতে গেলে ফার্স্ট কন্ডিশন তাকে অ্যাটমিক স্টেজে আসতে হবে। সকল ঘটনাই অ্যাটমিক স্টেজেই ঘটবে। ওকে, ইয়েস স্যার। স্যার এখানে যেমন স্যার ক্লোরিন হচ্ছে অক্সিডাইজড হচ্ছে না স্যার? এখানে হচ্ছে ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট। ওকে স্যার। অক্সিডাইজিং এজেন্ট মিন্স ইট অক্সিডাইজেস আদার্স, তার মানে এটা ম্যাগনেসিয়ামকে অক্সিডাইজ করছে। ইটসেলফ গেট রিডিউসড, তার মানে ক্লোরিন মলিকিউল রিডিউসড হচ্ছে, এটা অক্সিডাইজ করছে ম্যাগনেসিয়ামকে। আর ম্যাগনেসিয়াম রিডাক্টেন্ট, এটা ক্লোরিনকে রিডিউস করছে আর নিজে অক্সিডাইজ হচ্ছে। ওকে, তো আমাদেরকে
identify করতে হবে which one is oxidant, which one is reductant. Then you need to apply the classical definition of oxidant and reductant to confirm which one is oxidized and which one is reduced. So that definition indicates that oxidizing agent will oxidize others and itself get reduced. Reducing agent will reduce okay. আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে বেসিক কনসেপ্টটা আমরা পেয়েছি এই পর্যন্ত ডিসকাশন করে, what are oxidant, what are reductant. We know that oxidant are substance that will gain electron. So in any reaction, any material that gains electron will be called oxidant. That loses electron will be reductant. And reduction half reaction, the part where gaining of electron takes place and the part where electron loses will be oxidation half reaction. And oxidized substance, so oxidant are reduced substance, reductant are oxidized substance according to their classical definition. And thus, if you are provided with any chemical reaction and you are asked to find out which part is oxidation, which part is reduction, which one is oxidant, which one is reductant, which one is oxidized, and which one is reduced, you need to use the concept that we shared so far. For example, in this reaction, if we consider the charge, then we can see here charge increases. That means oxidation. It loses electron. That means it is reductant. And reductant means it is oxidized. And this part is gaining electron. So it is reduction process. And this is oxidant. And we know that it oxidizes others and itself get reduced. And same concept can be applied for the second reaction here. তাহলে চেক করে দেখো তো বুঝছি কিনা। স্যার এখানে কি আমরা বলবো যে জিঙ্ক অ্যাটম রিডিউসেস H+? Zinc is reductant, so it reduces H+ into hydrogen and itself get oxidized into zinc 2+. And H+ is oxidant. It oxidizes zinc into zinc 2+ and itself get reduced into H2. Okay? Yes sir. আর আমরা যে আয়নটার সাথে হচ্ছে ওইটাই লিখবো নাকি পুরো কম্পাউন্ডটা, মানে যেমন সেকেন্ড In কেসে? this case, you cannot say that H+ is in the form of compound. Since you are provided with the ion, then your statement should be focusing ion. But whenever this is in compound form, then you can have to say this is ferric oxide is maintaining this property. Aluminium oxide will maintaining this property. So it actually depends on the reaction provided in the system. Okay. Sure. আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ শুরু হবে, সেটা হচ্ছে এখানে আমরা 6টা রিঅ্যাকশন দিয়েছি। 6টা রিঅ্যাকশনের জন্য তোমাকে অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অক্সিডেশন পার্ট, রিডাকশন পার্টটাকে ফাইন্ড আউট করতে হবে। এবং ক্লু আমরা বলছি যে এই দুইটা রিঅ্যাকশনকে আমরা ক্লু ধরতে পারি যে যখনই কোনো রিঅ্যাকশনের অক্সিডেন্ট, রিডাক্টেন্ট এগুলো বের করতে বলবে, আমাদের প্রথম কাজ হবে যেটা যে এই রিঅ্যাকশনের সবার চার্জ গুলোকে বসিয়ে দাও। এটা চার্জ 0, এটা 2, এটা 0, এটা +1। আমরা যদি চার্জ গুলো বসিয়ে দেই তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে চার্জ কি ইনক্রিজ করছে নাকি চার্জ ডিক্রিজ করছে। যদি আমরা দেখছি যে ডিক্রিজ করে তাহলে বুঝতে হবে দ্যাট পার্ট ইজ রিডাকশন, and increase করলে সেটা oxidation. Oxidation means it will lose electron, that's why it is reductant. And oxidation means this is the part H+ is converted into H2, that means it is gaining electron, that means this is reduction part. And the material that gain electron will be considered as oxidant. So এইভাবে আমাদেরকে আইডেন্টিফাইটা করতে হবে যে সবার চার্জ আমরা বসায় দিব।
এবং চার্জ বসিয়ে দিলে যদি আমরা দেখি যে কোনো একটা এলিমেন্টের চার্জ চেঞ্জ হয় নাই, that part will be considered as spectator ion. For example, here we can see sulfate -2, sulfate -2 is not taking part in the process, so it is spectator ion. But zinc changes and H plus changes. So this is the part where oxidation, this is the part where reduction takes place. তাহলে বুঝতে পারছি কি? হ্যাঁ, তাহলে আমরা এই রিঅ্যাকশন গুলো ট্রাই করব। একটু সময় লাগবে হয়তো, যে আমাদেরকে বাম থেকে ডানে প্রত্যেকটা এলিমেন্টের চার্জ ইনপুট দিতে হবে। চার্জ ইনপুট দেওয়ার পরে যে পার্টে চার্জ ইনক্রিজ করবে এটা অক্সিডেশন হিসেবে সেপারেট করে নাও, দেন যে পার্টে ডিক্রিজ করবে সেই পার্টটাকে রিডাকশন হিসেবে কনসিডার করো। স্যার ফোর্থ রিঅ্যাকশনে Na2S2O3 এর নাম কি স্যার? সোডিয়াম থায়োসালফাইড, থায়োসালফেট, সরি সালফাইড। আর স্যার ওই সাইডেরটা Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, থায়োনেট। থায়োনেট, ইয়েস। কোন রেডিক্যালের কোন একটা অ্যাটমকে সালফার ডিসপ্লেস করলে থায়ো নাম হয়ে যায়, এরকম কোন আছে? না, থায়োনেমিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 তে ছিল না? থায়োসালফিউরিক অ্যাসিড, থায়ো মানে সালফার দিয়ে যদি কোনো অ্যাসিডের অক্সিজেনকে রিপ্লেস করা হয় তখন থায়ো ওয়ার্ডটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। Nomenclature of inorganic compound, chapter 3, first paper. ওকে, পারবো কি আমরা নাকি ভয় পাচ্ছি? স্যার 2 মিনিট। হুম। একটু বাকি আছে।
লেফট রাইট সবার চার্জ গুলো ইনপুট দাও, তাহলেই একটা আউটপুট পাওয়া যাবে। সো লাস্ট তিনটাই হয়তো একটু ক্রিটিক্যাল সিচুয়েশন আসতে পারে। স্যার স্যার ওকে, সবাই Yes, sir. ওকে, ডান। ঠিক আছে কি হাইড্রোজেন and chlorine. So oxidant के reductant के হাইড্রোজেন reductant or hydrogen reductant chlorine. Second one, ferric chloride and stannous chlorides. So if we write the charge here, then it will be easier. So 0 plus 1, 0 minus 1. So 0 to plus, so it loses electron and it gains electron. So this is reductant and this is oxidant. And this is the part oxidation, this is the part reduction. Is it okay? Yes, sir. So chlorine is spectator ion here. So this is Fe3 plus, it converts into Fe2 plus. So this is the part where electron will be added. And this is plus 2, this is plus 4. This is the part where electron will be loses. So this is gaining electron oxidant and this is losing electron reductant. Is it okay? Yes, sir. Okay, zinc 0, এটা মনে হয় আমরা অলরেডি পড়েছি, এটা দরকার নেই। Iodine 0, iodine minus 1. So 0 to minus 1 gaining of electron. Sulfur 2, sulfur 2.5. So it shows increase in charge. And therefore this is the part where charge decreases, so reduction process. And this is the part where charge increases, so it is oxidation process. And if we balance this reaction, then we can see that total 2 electron will be gained here, 2 electron will be loses here. So this is the part reduction, this is the part which is oxidation. This is oxidant and this is reductant. Okay, chapter. Yes, কিন্তু sir. স্যার একটা জিনিসের অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনে আসে। Oxidation number can be fractional, but valency can never be fractional. This is one of the major difference between oxidation number and valency. অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল হয় কিভাবে স্যার? Okay, আমাদের next topic টাই হচ্ছে oxidation number. We'll explain there. So in this reaction, sulfate is spectator ion. Copper plus 2, copper plus 1. So charge decreases here, minus 1, minus 1, and 0. That means if we see the balanced equation here, then the reaction is like this: 2 copper sulfate, 4 potassium iodide, iodine, potassium sulfate, and cuprous iodide. That means out of 4 potassium iodide,
So we can see potassium is not changing its charge, +1. So out of 4 iodide, you can see this 2 iodide is not changing its charge. Only 2 iodine is changing. So here, out of 4 potassium iodide, 2 potassium iodide is existing as spectator ion and 2 potassium iodides. So iodide is actually changing the charge. So the general conversion will be like this: copper 2 plus 2 moles will be converted into 2 copper plus, and 2 I minus will be converted into I2. So this is the actual conversion. And rest other molecules in this reaction system is actually working as spectator ion. Sulfate is not changing its charge. Potassium is not changing its charge. 2 iodine is not changing its charge. Only 2 iodine is changing its charge. তাহলে এই রিঅ্যাকশনটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে হবে, আদারওয়াইজ যে এগুলোর মতো দেখা যাচ্ছে যে আমরা রিঅ্যাকশন হিসাব করে সহজেই বলে দিতে পারছি, কিন্তু এখানে আমাদেরকে মেইন মেকানিজমটা জানতে হবে যে কপার সালফেটের সাথে আমরা পটাশিয়াম আয়োডাইড দিলে 2টা পটাশিয়াম আয়োডাইড মেইনলি পার্টিসিপেট করছে আর 2টা পটাশিয়াম আয়োডাইড এখানে এক্সেস হিসেবে নেওয়া হয়েছে। তাহলে এটা রিঅ্যাক্ট করে ফর্ম করবে পটাশিয়াম সালফেট, cuprous iodide and iodine. So this 2 potassium iodide, among it iodide is actually changing and this iodide is not changing. That's why the balanced equation will be +2 into +1 -1 into 0. তাহলে এটা হচ্ছে আমাদের ও নাম্বারের জন্য এক্সপ্লেনেশন। সো দেখো তো কোনো প্রশ্ন ছিল এটার উপরে? ওকে, না থাকলে আমরা 4 নাম্বারটাই চলে যেতে পারি। এখানে ক্রোমিয়ামটা দেখা যাচ্ছে +6, এখানে চার্জ, এখানে +3 তে কনভার্ট হয়েছে সালফাইড থেকে সালফার, তার মানে এটা ইনক্রিজ আর এটা ডিক্রিজ। তাহলে এখানে আমরা যদি তার রিঅ্যাকশন সিস্টেমটা কনসিডার করি, সো dichromate is converted into chromium. This is actually the part where charge decreases and this is the part where charge increases. So এইভাবে আমরা কিন্তু অক্সিডেন্ট রিডাকটেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারি। লাস্টেরটা অক্সিডেশন কোথায় হচ্ছে? লাস্টেরটা হচ্ছে যে S-2 থেকে সালফার, এটা অক্সিডেশন, কারণ -2 থেকে 0 এখানে চার্জ ইনক্রিজ করছে। আর দিস ইজ রিডাকশন পার্ট, ডাইক্রোমেট ইনটু ক্রোমিয়াম। স্যার হাইড্রোজেন এখানে কি? হাইড্রোজেন এখানে চার্জ চেঞ্জ করে নাই। হাইড্রোজেন দেখো যে লেফটেও H+ রাইটেও H+, স্পেকটেটর হিসেবে আছে, এটা অ্যাসিড হিসেবে আছে এখানে হাইড্রোজেনের রোলটা। It is controlling the pH of the reaction medium as acidic, but it is not taking part in the process. স্যার 4 এর অক্সিডেশন পার্টটা আরেকবার বলুন। 4 এর অক্সিডেশন পার্টটা হচ্ছে যে I2 I minus এ কনভার্ট হচ্ছে, এটা রিডাকশন, আর অক্সিডেশনটা হচ্ছে আমরা যদি পরের স্লাইডে যাই এটা শো করা আছে, যে I2 I minus এ কনভার্ট হচ্ছে রিডাকশন এন্ড S2O3 কনভার্ট হচ্ছে S4O6 এ, এটা হচ্ছে অক্সিডেশন পার্ট। স্যার একটা কোশ্চেন করতেন, একটু এটা থেকে বাইরে বলতে হয় যে Cu+ এটা তো একটু স্পেশাল, মানে সবসময় কপার +1 শো করে না, এটা কোন ক্ষেত্রে শো করে? না, Cu+ স্পেশাল কেন? কপারের কি অক্সিডেশন নাম্বারের মধ্যে +1 নাই? কপারের ভ্যালেন্সি তো 2টা, তাহলে স্পেশাল কেন? স্পেশাল আমরা বলি যেটা হয় না সেটাকে আমরা বলি স্পেশাল। কপারের তো ভ্যালেন্সি 2টা, +1 +2। ওকে, যেমন মার্কারি 2টা অক্সিডেশন স্টেট আছে, +1 +2, কিন্তু কপার প্লাস স্টেজে সে হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টি শো করে না। or copper forms many compounds with +2 but very limited compound with +1, but copper +1 is its common valency, এটা
এক্সেপশনাল ভ্যালেন্সি বলা যাবে না বা আনইউজুয়াল ভ্যালেন্সি বলা যাবে না, কারণ কপার প্লাসের তো অনেক কম্পাউন্ড আছে, কিন্তু আমরা যে কম্পাউন্ড গুলো কপারে বেশি ইউজ করি সেটা হচ্ছে +2 স্টেজে আছে, and where we can see the property of transition element. ঠিক আছে, এটা তো কপারের অস্বাভাবিক কোনো কিছু না। Yes, sir. আর Cu plus আর Cu2 plus এর মধ্যে স্টেবল বেশি কোনটা? Cu প্লাস আর Cu2 প্লাস এর মধ্যে আমরা যদি কেমিস্ট্রির থিওরি অ্যাপ্লাই করি, then theory says that copper plus should be stable more because 3d10, but practical result shows that copper 2 plus more stable because copper plus compound easily transform into copper 2 plus, but copper 2 plus is the stable state, it will not convert into copper plus. So practical result এখানে উল্টা শো করে। এটা এক ধরনের মানে এক্সেপশন টাইপের এবং আমরা বলতে পারি যে কপারের জন্মটাই তো এক্সেপশন থেকে, ওর ইলেকট্রন বিন্যাস থেকেই তো সে এক্সেপশন, একদম স্টার্টিং থেকে এক্সেপশন, এন্ড কপারের যত কেমিস্ট্রি পড়তে থাকো ততই দেখবে এটা এক্সেপশন। যে ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টি বলছে কপার প্লাস ইজ নট ট্রানজিশন, ইট শুড বি কালারলেস, বাট উই নো দ্যাট কিউপ্রাস অক্সাইড ইজ কালার্ড। ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টি অনুসারে আমরা যদি টেট্রামিন কপারের ফরমেশন খেয়াল করে আসছে, দেখো সেখানেও এক্সেপশন পেয়েছো, এবং এখানেও আমরা দেখছি যে কপারের ক্ষেত্রে আরো কিছু ইস্যু আছে যেখানে সে এক্সেপশন প্রপার্টি শো করে। তো তার মানে আলটিমেটলি ওই শুরুতেই ঝামেলা আছে এটার। এবং এখানে যেটা আমরা বলছি যে কেমিস্ট্রির রেগুলার লজিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তো কপার প্লাস শুড বি মোর স্টেবল, কপার 2 প্লাস শুড বি কম্পারেটিভলি লেস স্টেবল, আর কপার 2 প্লাস তো আসার প্রশ্নই আসে না, কারণ কপার প্লাস থেকে 2 প্লাসে আসতে গেলে তো ফুলফিল ডি অরবিটালকে ব্রেক করতে হয়, যেটা তো কেমিস্ট্রি সাপোর্ট করছে না। কিন্তু আমরা তো রিয়েল লাইফে কপারকে 2 প্লাস ইজিলি পাচ্ছি, তার মানে এখানে রুলস ফলো করছে না, এক্সেপশন আমরা বলতে পারি। আর ওর প্রত্যেক ক্ষেত্রেই কম বেশি এক্সেপশন, কপারের টোটাল কেমিস্ট্রিতেই দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম জায়গাতেই ও ঝামেলা করে, এক্সপেকটেশন আর থিওরি মিলে না ওর জন্য। থ্যাংক ইউ স্যার। যে এরকম একটা কোশ্চেন ছিল তো চ্যাপ্টার 2 তে, এর জন্য একটু কনফার্ম করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 2 তে যেটা হয় যে আমরা যদি জেনারেল কেমিস্ট্রি অ্যাপ্লাই করি তাহলে বলছে ফুলফিলড ইজ মোর স্টেবল, তাহলে কপার প্লাস ইজ মোর স্টেবল, বাট রিয়েল লাইফ স্টোরি ইজ copper 2 plus is showing more stable than copper plus, এটাকে আমরা বলছি এক্সেপশনাল স্টোরি। ওকে, তাহলে অক্সিডেশন নাম্বার আমরা স্কুলে পড়ে আসছি যে অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য চার্জ অন অ্যান এলিমেন্ট, and chemistry explains that a material will get charged whenever it loses electron or gain electron, but if the material fails to lose or gain electron then it will be neutral, and that is one of the major difference with the valency, because valency can never be zero except inert gases, but all the elements in periodic table can show oxidation number as 0 whenever it is in neutral states. And another issue is valency is always a whole number, but oxidation number can be fractional. Oxidation number can be charged, that means it will expressed using plus minus sign. For example, oxidation number of group 1 is +1, number group 2 +2, but valence is 2. তার মানে অক্সিডেশন নাম্বারের সাথে ভ্যালেন্সিতে আমরা কয়েকটা জায়গাতে ডিফারেন্স খুঁজে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে ফ্র্যাকশনাল ইস্যু। সো ফ্র্যাকশনাল ইস্যুটা আমরা ক্যালকুলেশন করার সময় এক্সপ্লেন করব, বাট আমরা মনে করি যে তোমরা স্কুলে পড়ে আসছো যে হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অর হোয়াট আর দ্য রুলস ফর ক্যালকুলেটিং অক্সিডেশন নাম্বার, মনে আছে কি? ইভেন আমরা চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারেও পড়েছিলাম যে ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যেও অক্সিডেশন নাম্বারের আইডিয়াটা ছিল। ওকে, ছিল কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে oxidation number of all atoms is 0, oxidation number sum of oxidation number of all element is 0,
And we know that oxidation number of element is equal to charge on element, and some element shows fixed oxidation number like group 1, group 2, fluorine, aluminium. These are showing fixed oxidation number. But for other halogen, it is not fixed because they can show variable oxidation states. Hydrogen generally shows +1, but in case of hydride, it shows -1. Oxygen generally shows -2, but in case of peroxide, it shows -1. And you know the fact of superoxide, suboxide like this, where oxidation shows different oxidation number. But during oxidation reduction calculation, we generally use two type of oxides. One is general oxide, where oxygen is -2, and then peroxide, where oxygen is -1. এই জন্য আমরা অক্সিডেশন ক্যালকুলেশনে আমরা দেখবো যে কম্পাউন্ডটা কি অক্সাইড নাকি পেরোক্সাইড। যদি অক্সাইড হয় -2 কনসিডার করব, পেরোক্সাইড হলে সেখানে আমরা -1 কনসিডার করব। তাহলে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনটা আমরা একটু জানতে চাই। এখানে যে এক্সাম্পল গুলো দেখানো হয়েছে এখানে একটু ট্রাই করো। এটা এমসিকিউ এর জন্য এবং আমাদের এটা লাগবে ব্যালেন্সিংটা পড়ার জন্য, যে এটা +7 +6 না, যে যেটা জানো পটাশিয়াম গ্রুপ 1 +1 কনসিডার করব, ম্যাঙ্গানিজ আননোন +1, অক্সিজেন -2, চারটা আছে, টোটাল 0। এখান থেকে আমরা বের করে দেবো এটা। ওকে, পারবো কি আমরা? কি করতে বলেছেন? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করতে। ও আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজটা আমরা যেভাবে বের করেছি সেভাবে আমরা ক্যালকুলেশন করব। স্যার ইয়েস, এখন নামাজের ব্রেকটা দিলে ভালো হতো, আজান দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, যে আমরা তাহলে প্রেয়ার ব্রেকে যাই। ব্রেক থেকে এসে আমরা এখানে ক্যালকুলেশন করব এবং ফ্র্যাকশনের ইস্যুটাও আমরা এখানে এই ডিসকাশনে রাখবো। তাহলে আমরা 10 মিনিটস ব্রেকে যাই। এখন 7টা 1 বাজে, আমরা তাহলে 10-এ ব্যাক করি। ঠিক আছে, থ্যাংক ইউ।